হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম আরও একবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজ থেকে আমি ভয়েস চেঞ্জের উপরে একটি সিরিজ স্টার্ট করছি। তোমাদের যাদের যাদের ভয়েস চেঞ্জের উপরে বিভিন্ন রকমের কনফিউশন রয়েছে, আই হোপ সেগুলো সবই এবার থেকে সেগুলো কেটে যাবে। আমি জানি তোমরা অনেকেই হয়তো কখনো ভয়েস চেঞ্জে কোয়েশ্চেন রিলেটেড যখন ভয়েস চেঞ্জ হয় সেটা করতে গিয়ে কনফিউজ হয়ে যাও, আবার কখনো হয়তো বিভিন্ন রকম টেন্সে যখন ভয়েস চেঞ্জগুলো করতে হয় সেই সময় কনফিউশন তোমরা ফিল করো। আবার অনেক সময় দেখা যায় যে হয়তো বিভিন্ন রকম যে সেন্টেন্সেসগুলো হয়, যেমন কখনো অ্যাসার্টিভ, কখনো ইম্প্যারেটিভ, তো এরকম বিভিন্ন রকম সেন্টেন্সের মধ্যে যখন তোমরা ভয়েস চেঞ্জেসগুলো করতে যাও তখন দেখা যায় কনফিউশন আসছে। তো আজ থেকে আমি ভয়েস চেঞ্জের সেই সমস্ত প্রতিটা ব্যাপার নিয়ে, অর্থাৎ সেই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা এই ভিডিওগুলো নিয়মিত মন দিয়ে দেখতে থাকো, তাহলে দেখবে তোমাদের যে কনফিউশনসগুলো ফিল করছো ভয়েস চেঞ্জের উপরে সেগুলো ডেফিনেটলি কেটে যাবে। ওকে, আজকে ভয়েস চেঞ্জের এই ডে ওয়ানে ডিসকাস করতে চলেছি কিভাবে তোমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারো। ওকে, আমরা জানি প্রেজেন্ট টেন্সের চারটে রূপ হয়, অর্থাৎ একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আরেকটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরেকটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে চার রকম টেন্স হয়, সেই চার রকম টেন্সের মধ্যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারো তার যে সমস্ত রকম রুলসগুলো রয়েছে সব কিছুই ক্লিয়ারলি তোমরা আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝে যাবে। ওকে, তো যাই হোক, আর আমি টাইম ওয়েস্ট করবো না, চলো এসব ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা জানো যে ভয়েসকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো সেই অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে তোমরা চেঞ্জ করবে তখন সেই ক্ষেত্রে কিছু বেসিক রুলস তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাবে তখন সেক্ষেত্রে দেখা যায় যে ধরনেরই ভয়েস চেঞ্জ করো না কেন, কিছু কিছু রুলস আছে যেগুলো প্রায় সব ধরনের ভয়েস চেঞ্জেই অ্যাপ্লাই হয়। তো তেমন কিছু বেসিক রুলস যদি তোমরা প্রথমে মনে রাখো তাহলে দেখবে যে ধরনেরই ভয়েস চেঞ্জ করতে যাও না কেন সুবিধা হবে। তবে এটাও সত্যি যে সবসময় যে এগুলো ঠিকঠাকভাবেই অ্যাপ্লাই হয় সেটা নয়, অনেক কিছু এক্সেপশনস রয়েছে। আমি সেই এক্সেপশনসের উপরেও একটি ভিডিও করব। এই ভয়েস চেঞ্জ সিরিজের যে সমস্ত ভিডিওগুলো আমি করতে চলেছি, ইম্পর্ট্যান্ট ওয়ান্সগুলো যখন কভার করা হয়ে যাবে তখন আমি শেষের দিকে গিয়ে এক্সেপশনসের উপরে আলোচনা করব। ওকে, যাই হোক, তো এই ভয়েস চেঞ্জের বেসিক রুলসগুলো বোঝার জন্য তোমাদের প্রথমে একটা ভয়েস চেঞ্জের ফরম্যাটের বেসিসে সেটাকে বুঝতে হবে। ওকে, তো তার জন্য চলো একটা এক্সাম্পল আমরা প্রথমে দেখে নিই। ধরো লাইনটা এমন ধরনের রয়েছে যে শি tells the truth. She tells the truth. তো এই লাইনটি কোন টেন্সে রয়েছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমরা টেন্সের ব্যাপারে যদিও পরে আসছি, কিন্তু প্রথমে এই জিনিসটা দেখে নাও যে she tells the truth এটা কোন ফরম্যাটে থাকছে, তাহলে অ্যাক্টিভে। সিম্পল প্রেজেন্ট টেন্সে এই লাইনটি এখানে রয়েছে, she tells the truth। এটির মানেটা কি? মানেটা হলো সে সত্যি কথা বলে। ওকে, she tells the truth। এবার এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন সেক্ষেত্রে সেটা কেমন হয়ে যাবে? সেক্ষেত্রে এই যে দ্য ট্রুথ যেটি এখানে অবজেক্ট রয়েছে সেটি, এই অবজেক্টটি এখানে চলে আসবে এবং এখানে যে সাবজেক্টটি রয়েছে এটি আমরা দেখব এই দিকে চলে যেতে। তাহলে দ্য ট্রুথ দিয়ে সেন্টেন্সটিকে আমাদেরকে শুরু করতে হবে। দ্য ট্রুথ ইজ টোল্ড। এই টেলস যেটি লিখেছি আমরা সেটি হয়ে যাবে ইজ টোল্ড। কেন হবে সেটা আমি পরে আসছি, প্রথমে বেসিক রুলসগুলোকে ক্লিয়ার করে নাও। দ্য ট্রুথ ইজ টোল্ড বাই শি, সেটা হয়ে যাবে হার। তো দ্য ট্রুথ ইজ টোল্ড বাই হার এটা কোন ফরম্যাটে আসলো? তাহলে এটা হয়ে গেল প্যাসিভ। অ্যাক্টিভ থেকে আমরা এখানে প্যাসিভে চেঞ্জ করলাম। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এর বেসিসে যদি আমরা বেসিক রুলসগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে সেগুলো কি কি হতে পারে? বেসিক রুলস, তো এই যে বেসিক রুলসগুলো আমরা এখানে দেখতে পাবো সেগুলো কি কি? ফার্স্ট ওয়ান, এই সেন্টেন্সে যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসলাম সেই বেসিসে দেখো যে প্রথম জিনিসটা কি দেখতে পাচ্ছি? সাবজেক্টই অবজেক্টের জায়গায় চলে আসছে আর অবজেক্টই সাবজেক্টের জায়গায় চলে আসছে। তো সাবজেক্ট অবজেক্টের ক্রিস ক্রস হচ্ছে। ওকে, এই ক্রিস ক্রস হওয়া ব্যাপারটা প্রথম একটা রুল আমরা বলতে পারি। সাবজেক্ট অবজেক্ট ক্রিস ক্রস,
এইভাবে লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে পয়েন্টসগুলো আমি এখানে আলোচনা করছি সেগুলো অবশ্যই নোট ডাউন করো। তো সাবজেক্ট অবজেক্টের ক্রিস ক্রস মানে অর্থাৎ এই যে জায়গা পরিবর্তন করা, যে বিষয়টা আমি বললাম স্থান পরিবর্তন করছে, সেটাকেই এখানে বোঝানো হলো সাবজেক্ট অবজেক্ট ক্রিস ক্রস দিয়ে। সেকেন্ড ওয়ান, এখানে যে প্যাসিভ ভয়েসটি করা হয়েছে সেটিকে ভালো করে লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাবে যে এখানে টেল যে ওয়ার্ডটি ছিল টেলস, সেই টেলস ওয়ার্ডটির থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের অ্যাপ্লাই হয়েছে। মেইন ভার্বটি ভার্বের থার্ড ফর্ম হয়ে গেছে, মেইন ভার্বটির ফার্স্ট ফর্ম ছিল সেটি ভার্বের থার্ড ফর্ম হয়ে গেছে। তো মনে রাখবে যখনই প্যাসিভ ভয়েসে আসবে সবসময় মেইন ভার্বটি থার্ড ফর্ম হয়ে যাবে, সেটা যে ধরনেরই ভয়েস চেঞ্জ করো না কেন সব ক্ষেত্রেই মেইন ভার্বটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে সেটি থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে পাস্ট পার্টিসিপল ইন প্যাসিভ, পাস্ট পার্টিসিপল ইন প্যাসিভ, প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল অ্যাপ্লাই হবে কিসের? মেইন ভার্বের। ওকে, এটা মেইন ভার্বের ক্ষেত্রে হচ্ছে, ব্র্যাকেট করে মেইন ভার্ব। ওকে, তো পাস্ট পার্টিসিপল মেইন ভার্বের প্যাসিভ ভয়েসে হয়ে যাবে, এই রুলটা অবশ্যই মনে রাখবে। আর থার্ড আরেকটি রুল আছে, সেটি হলো দেখো এই সেন্টেন্সটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাই অ্যাপ্লাই হয়েছে, বাই। হ্যাঁ, এটা সত্যি যে বাই কিন্তু সবসময় প্যাসিভ ভয়েসে হয় না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যেখানে হয়তো কোথাও টু অ্যাপ্লাই হলো, কোথাও হয়তো ইন অ্যাপ্লাই হচ্ছে, এরকম বিভিন্ন রকম চেঞ্জেস আসে। তো সেগুলো আমি এক্সেপশনাল যে সমস্ত ভয়েস চেঞ্জেসগুলো হয় সেখানে আমি আলোচনা করব। বাট মোটামুটি এটা ধরে রাখতে পারো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইয়ের ব্যবহার হতে দেখতে পাওয়া যায়, বাইটা সেই দ্বারা সেন্সে অ্যাপ্লাই হয়। যেমন এখানে তোমরা যদি লাইনটি দেখো যে শি টেলস দ্য ট্রুথ অর্থাৎ সে সত্যি বলে, যখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানেটা দাঁড়াচ্ছে সত্যি তার দ্বারা বলা হয়, তো এই দ্বারা সেন্সে বাই অ্যাপ্লাই হয়। তাহলে আমরা বলতে পারি প্যাসিভ ভয়েসে বাইয়ের ইউজ এটাও একটা বেসিক রুলের মধ্যে পড়ে। ওকে, যদিও আমি আবারও বলছি সবসময় কিন্তু হয় না, অনেক ক্ষেত্রেই চেঞ্জেস দেখা যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই অ্যাপ্লাই হয়, তো ওটা তোমরা বেসিক রুলসের মধ্যে ধরতেই পারো। ইউজ অফ বাই ইন প্যাসিভ। ওকে, এই তিনটে বেসিক রুলস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, জানবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই তোমরা ভয়েস চেঞ্জ করবে এই রুলসগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না। যাই হোক, তো আমি এরপরে এবার এই টেন্সের বেসিসে এই ভয়েস চেঞ্জগুলো কীভাবে করতে পারো এবং তার ফরম্যাটসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই টোটাল ব্যাপারটা আমি যেটা এখানে ডিসকাস করলাম আই হোপ তোমরা লিখে নিয়েছো, যদি না লিখে নিয়ে থাকো তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমি এটাকে মুছে দেবো এবার, কারণ ওই সব কিছু লিখতে হবে, তো তাই জন্য একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে দাঁড়ালাম, আই হোপ স্ক্রিনশট নিয়ে নিয়েছো তোমরা। ওকে, তো যাই হোক, এবার আমি নেক্সট টেন্সগুলো নিয়ে আলোচনা করি। ওকে, সো ফার্স্টে তাহলে আমাদের যে টেন্সটা আসছে, আমরা জানি যে প্রেজেন্ট টেন্সের মধ্যে চারটে ভাগ হয়, যেটা আমি প্রথম দিকেই বললাম। তো ফার্স্ট যে টেন্সটা আমরা মনে রাখবো সেটা কোনটা? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, তো সেই ধরনের টেন্সে ভয়েস চেঞ্জ কেমনভাবে হয় সেটা আগে প্রথমে দেখে নেওয়া যাক। মনে রাখবে আমি এগুলো কিন্তু সবই অ্যাসার্টিভের রেসপেক্টেই বোঝাচ্ছি। ওকে, ইন ফিউচারে আমি কোয়েশ্চেন্সের বেসিসে এবং অন্যান্য বিভিন্ন রকম যে সেন্টেন্সেসগুলো হয়, যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো হয়, যেমন ইম্প্যারেটিভ, অপটেটিভ, এগুলোর বেসিসেও আমি অবশ্যই ডিসকাস করব। যাই হোক, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমরা কেমন ধরনের রুলসগুলো দেখতে পাই সেটার মধ্যে প্রথমটা এখানে দেখে নেওয়া যাক, যেটি হলো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো ফার্স্ট ওয়ান, সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা কেমন ধরনের লাইন বলে থাকি? এমন কোনো একটা কাজকে বোঝানো হয় যেটা নিয়মিত হয়, অর্থাৎ মানে আজকেও হয় কালকেও হবে এমন একটা ব্যাপার, এবং যেটা আগেও হয়েছে, তো এটা কোনোদিন পরিবর্তন করা যায় না, এমন ধরনের একটা ব্যাপার যে নিয়মিত ঘটবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এই যে ব্যাপারটা, তো এটা নিয়মিত ঘটতেই থাকবে। এরকম ধরনের সমস্ত লাইন্সগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলে থাকি। তো এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে যে কথাগুলো আমরা বলি, যেখানে করি, করে, খাই, খায়, যাই, যায় ইত্যাদি রকমের সেন্স আসে, তো তেমন ধরনেরই যে ফরম্যাটসগুলোর বেসিসে আমরা যে ভয়েস চেঞ্জগুলো করতে পারি সেগুলো এবার দেখে নাও। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবে তখন প্যাসিভে যে রুলটা ফলো হয় প্রথমে সেই রুলটা আগে এখানে লিখে নেওয়া যাক।
প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে রুলটা ফলো হবে সেক্ষেত্রে কি, যখন প্যাসিভ ভয়েস করা হবে সেক্ষেত্রে মনে রাখবে প্রথমে সাবজেক্ট ব্যবহার হয়ে যাওয়ার পরেই তারপরে এম, ইজ বা আর এবং তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম, যেটা আমরা বেসিক রুলসের ক্ষেত্রে দেখলাম সেরকমভাবেই মেইন ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হবে এবং তারপর সেন্টেন্সের মধ্যে বাই প্লাস অবজেক্ট, এই রুলটা হয়ে থাকে। ওকে, মেনটেন করতে হয়। কোথাও কোথাও দেখা যায় কিছু কিছু অ্যাডিশনাল ব্যাপার এর মধ্যে অ্যাড হয়, তবে বেসিক ফ্যাক্টর কিন্তু এইটা, এই মেন ভার্বের থার্ড ফর্ম এবং অ্যামিজারের ব্যবহার। ওকে, অ্যামিজারের ব্যবহার হবে এবং মেন ভার্বের থার্ড ফর্মটা অ্যাপ্লাই হবে। কিভাবে সেটা এখানে এক্সাম্পল না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখো, তো একটা এক্সাম্পল দেওয়া যাক সিম্পল প্রেজেন্ট টেন্সের। দ্য বয় কলস মি, ছেলেটি আমায় ডাকে। দ্য বয় কলস মি, এই লাইনটির মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাপ্লাই হয়েছে এবং যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য মেন ভার্বের সাথে এস এর অ্যাডিশন হয়েছে। দ্য বয় কলস মি, তো এই সেন্টেন্সটির মধ্যে এই যে কলস অ্যাপ্লাই হয়েছে এই ভার্বটি, এটিকে আমায় চেঞ্জ করতে হবে এবং বেসিক রুলস ওয়াইজ সাবজেক্ট অবজেক্টের চেঞ্জ করতে হবে, পজিশন তাদের পজিশনে চেঞ্জ হবে। তো সেই বেসিসে আমরা যদি লিখি এই যে মি অ্যাপ্লাই হয়েছে, এই মি এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, মিটাকে আমরা চেঞ্জ করে মি পরিবর্তন হয়ে কি হয়ে যায়, মি পরিবর্তন হয়ে যায় আই, আই লিখলাম। তারপরে দ্য বয়, এই দ্য বয়টাকে এদিকে নিয়ে আসো, দ্য বয়, দ্য বয় লিখলাম। তার আগে আমরা কি লিখব, বাই। এই পর্যন্ত হলো। এবার দেখো এখানে কলস রয়েছে, এই যে কলস রয়েছে যেটা কিনা সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাপ্লাই হওয়া মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, তো সেই ফার্স্ট ফর্মটাকে আমায় চেঞ্জ করতে হবে। আমরা কি দেখলাম বেসিক রুলসের ক্ষেত্রে যে সবসময় প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে মেইন ভার্বের, অর্থাৎ মেইন ভার্বের থার্ড ফর্ম অ্যাপ্লাই হবে, যেটা আমি এখানে রুলে লিখেছি অ্যামিজার এবং তারপরে মেইন ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হচ্ছে, এটা তোমরা এখানে দেখতে পাবে। তো এই অ্যামিজার এবং মেইন ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্ট কি আছে, আই। তো আই এর পরে কোন অক্সিলারি ব্যবহার হয়, এম, ইজ না আর? আই এর পরে এম এর ব্যবহার হয়, তাহলে আই অ্যাম মেইন ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ মেইন ভার্ব কলস রয়েছে, তো সেই কলস অর্থাৎ কল, সেই কলের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা হবে, কল্ড। I am called by the boy. ওকে, I am called by the boy। তাহলে দেখতে পাচ্ছ অ্যামিজার অ্যাপ্লাই হলো এবং তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম অ্যাপ্লাই হলো এবং তারপরে ওই যে সাবজেক্ট অবজেক্ট ক্রিস ক্রস হওয়া ব্যাপারটা সেটাকেও তোমরা অবশ্যই মনে রাখবে। চলো আরও একটা এক্সাম্পল দেখে নাও। ধরা যাক লাইনটা এমন আছে, she does the job, she does the job। তো এই যে she does the job, এই লাইনটির মধ্যেও দেখতে পাচ্ছ এখানে মেইন ভার্ব হিসেবে ডু অ্যাপ্লাই হয়েছে, ডু ভার্বের সঙ্গে ইএস যোগ হয়েছে এবং তাই জন্য হয়েছে ডাজ। তো she does the job, এখানে সাবজেক্ট she আছে, ডাজ মেইন ভার্ব এবং দ্য জব এটি হলো এখানে অবজেক্ট। একই রকমভাবে এই রুলটার মতন বেস করে যদি আমরা এটাকে চেঞ্জ করি তাহলে কেমন আসে, দ্য জব এখানে চলে আসবে দ্য জব। তারপরে আমরা কি দেখলাম, এখানে এম, ইজ, আর এর ব্যবহার হবে এবং মেইন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে ডাজ অর্থাৎ ডু ভার্ব এবং সেটির রেসপেক্টে আমরা এখানে অ্যামিজারের মধ্যে কিছু একটা অ্যাপ্লাই করব। এবার সেই অ্যামিজারটা কী হিসেবে বুঝবো, সাবজেক্ট যেটি আছে তার উপরে বেস করবে যে সেই অনুযায়ী অ্যাম হবে, ইজ হবে নাকি আর হবে। তো দ্য জব রয়েছে সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা ইজ অ্যাপ্লাই করব, দ্য জব ইজ, দ্য জব ইজ। এবার তারপরে মেইন ভার্বটা থার্ড ফর্ম, ডু এর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা হয়, ডু, ডিড, ডান, তাই তো, ডু, ডিড, ডান, তাহলে থার্ড ফর্ম হচ্ছে ডান, দ্য জব ইজ ডান। তারপরে বাই দিয়ে লিখতে হবে শি থাকলে হার, শি থাকলে হার। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারি।
এই যে সি থাকলে কোথাও হার হচ্ছে, এখানে আই থাকলে যেমন মি এর ব্যবহার হয় বা মি থাকলে আই হয়, এগুলোর রুলসগুলো যদি তোমরা না জেনে থাকো সেটা আমি এখানে লিখে দিচ্ছি, চট করে নোট ডাউন করে নাও। যদি আই থাকে তাহলে আইটা হয়ে যায় মি, আর যদি মি থাকে সেটা হয়ে যাবে আই। যদি হি থাকে তাহলে হয়ে যাবে হিম। যদি শি থাকে তাহলে হয়ে যাবে হার। যদি দে হয় তাহলে হয়ে যাবে দেম। যদি উই থাকে, উই অর্থাৎ আমরা, সেক্ষেত্রে হবে আস। আর যদি দেখা যায় হু রয়েছে, এটা যদিও কোয়েশ্চেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, তাও হু থাকলে জানবে হুম অ্যাপ্লাই হয়, আর হুম থাকলে হু ব্যবহার হয়। ওকে, তো এই সমস্ত যে রুলসগুলো আমি এখানে লিখলাম সেটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, যদি তোমরা নোট ডাউন না করে থাকো। আই হোপ তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো আমি এবার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ নেক্সট টেন্সে এবার আসতে হবে। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের পর যে টেন্সটি আসছে সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্স কোন ধরনের ক্ষেত্রে হয় জানবে যখন এমন কোনো লাইন আমরা বলে থাকি যেখানে হয়তো বর্তমানকালে কোনো একটা কাজ চলছে বোঝায়, তখন সেই সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করে থাকি। তো সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবে, তখন সেক্ষেত্রে প্যাসিভের যে চেঞ্জেসগুলো আমরা দেখতে পাই সেটা এখানে লিখে নেওয়া যাক। সেক্ষেত্রে যে ফরম্যাটটা মেনটেন হয় প্যাসিভের ক্ষেত্রে, সেটা কেমন? সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ বা আর, তারপরে ব্যবহার হয় বিং, তারপরে ব্যবহার হয় ভার্বের থার্ড ফর্ম বা সেই পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, তো দেখতে পাচ্ছ বেসিক রুল সব সময় কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তারপরে আমরা বাই অ্যাপ্লাই করব এবং অবজেক্টটা লিখব। ওকে, সাবজেক্ট, অ্যামিজার, বিং, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং অবজেক্ট, এই রুলটা। তো ওয়ান্স অ্যাগেন এই সেকশনটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, অ্যামিজার, বিং এবং ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো এসো এক্সাম্পল দেখে নাও, তাহলে জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটি লাইন প্রথমে দেখে নাও। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলছি। দেখবে আমি মাঝে মাঝে ক্রিকেটের এক্সাম্পল দিই, খুব ফেভারিট গেম আমার, মেবি তাই জন্যই। এনিওয়ে, সো আই এম প্লেয়িং ক্রিকেট, এই যে লাইনটা, এখানে দেখো সাবজেক্ট কী আছে? আই, এবং অবজেক্ট আছে ক্রিকেট, এবং এখানে মেইন ভার্ব আমরা দেখতে পাচ্ছি প্লেয়িং। তাহলে এখানেও যদি আমরা সেই বেসিক রুলসগুলোকে অ্যাপ্লাই করি, অর্থাৎ ওই সাবজেক্ট অবজেক্টের ক্রিস ক্রস হওয়া ব্যাপারটা, এবং তারপরে এইখানে যে রুলটা লিখলাম আমরা প্যাসিভ ভয়েসে হয়, সেটাকেও যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন করব কোনো ভুল হবে না। ওকে, তো এখানে যে ক্রিকেট, যেটি এখানে অবজেক্ট আছে, সেটিকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি, ক্রিকেট লিখলাম। এবার তারপরে অ্যাম, ইজ, আর, এবং তারপরে বিং অ্যাপ্লাই হবে এবং ভার্বের থার্ড ফর্ম অ্যাপ্লাই হবে। তো এখানে ক্রিকেটের পরে অ্যাম, ইজ, আর, এর মধ্যে কোনটা ব্যবহার হতে পারে? ইজ ব্যবহার হতে পারে। ক্রিকেট ইজ, রাইট? তো ক্রিকেট ইজ। এবার তারপরে কি আছে? বিং, অ্যামিজার হয়ে গেল, এবার আসছে বিং। তো সেই বিং যদি হয়, এখানে বলে দিই বিং কেন হয়। দেখো সেন্টেন্সটির মধ্যে এই যে প্লেয়িং সেন্সটা, আইএনজি, আমরা জানি যে প্লে ভার্বটি এখানে মেন ভার্ব প্লে, এবং সেই প্লে ভার্বটি থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম আমাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যদি আমরা পাস্ট পার্টিসিপেল অ্যাপ্লাই করে দিই, তাহলে এই যে সেন্সটা অর্থাৎ একটা কন্টিনিউ হওয়ার ব্যাপারটা, চলছে একটা কাজ, সেটা এখানে আমরা আইএনজি দেখে বুঝতে পারছিলাম।
যখন প্যাসিভ ভয়েসে আনবো তখন যদি আইএনজিটাই সরিয়ে দিই তাহলে কি করে বুঝতে পারবো যে ওটার টেন্সটা অ্যাকচুয়ালি কী ছিল? তো সেই জন্য এই কনফিউশন কাটানোর জন্য এখানে বিইং কিন্তু হেল্প করছে। বিইংয়ের মধ্যে দিয়ে আমরা এই কাজটা যে চলছে সেটা বুঝতে পারছি। অর্থাৎ এখানে বিইং যখন অ্যাপ্লাই হচ্ছে, বা বলতে পারো বি প্লাস আইএনজি, বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে বিইং তৈরি হচ্ছে, সেই বিইং যখন আসছে তখন এই প্লেয়িংয়ের থেকে আইএনজিটা সেটা নিয়েই কিন্তু তৈরি হচ্ছে বিইং। ক্রিকেট ইজ বিইং, অর্থাৎ এই আইএনজিটা এখানে বিইং হয়ে গেল। ওকে, এবং এই যে প্লে ভার্বটি সেটির এবার থার্ড ফর্ম আমাদেরকে করতে হবে, যেটা এখানে আমরা রুলে দেখতে পাচ্ছি যে অ্যাম ইজ আর, তারপরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো সেই অনুযায়ী ক্রিকেট ইজ বিইং প্লেড, ক্রিকেট ইজ বিইং প্লেড। এরপর আমরা জানি কি বাই অ্যাপ্লাই হবে এবং অবজেক্ট। তো এখানে বাই এবং এই যে আই ছিল সেই আইটি এখানে চেঞ্জ হয়ে গিয়ে অ্যাপ্লাই হবে মি। ক্রিকেট ইজ বিইং প্লেড বাই মি। তাহলে দেখতে পেলাম এখানে যে রুলটি লেখা রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করি। এসো আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরা যাক লাইনটা এমন আছে, দে আর হেল্পিং আস, দে আর হেল্পিং আস। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, দে আর হেল্পিং আস, এর মানেটা কি? তারা আমাদের সাহায্য করছে। তো এই যে দে আর হেল্পিং আস, এখানেও একই রকমভাবে এই সেন্টেন্সটিতে যেভাবে চেঞ্জ করলাম একই রকম প্রসেসে এটাকেও চেঞ্জ করে দেখা যাক। এখানে রয়েছে দে, অর্থাৎ সেটিকে আমাদেরকে এই দিকে নিয়ে আসতে হবে, আর আস যেটি রয়েছে এটিকে আমাদেরকে এই দিকে নিয়ে যেতে হবে। তো আসটাকে যখন আমরা চেঞ্জ করে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো তখন আস কি হয়ে যাবে? আস হয়ে যাবে উই, উই। ওকে, আসটা উই হয়ে গেল। উই এর পরে এই রুল অনুযায়ী অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা ব্যবহার হবে? উই যেহেতু আছে তাই জন্য আমাদের লিখতে হবে আর, উই আর। ওকে, উই আর। তারপরে আসছে বিইং। ওকে, যেমন এখানেও আমরা দেখলাম যে অ্যাম ইজ আর অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরেই আমাদেরকে বিইং অ্যাপ্লাই করতে হচ্ছে, কারণ এখানে আইএনজি ফর্ম রয়েছে যেটি কিন্তু সেন্টেন্সের মধ্যে কন্টিনিউইটি এটাকেই বুঝিয়ে দিচ্ছে, কোনো একটা কাজ চলছে বোঝাচ্ছে। তো সেই জন্য হেল্পিংয়ের জন্য আইএনজি যেহেতু রয়েছে আমরা এখানে লিখছি বিইং, উই আর বিইং। তারপর মেইন ভার্ব কি এখানে? অ্যাকচুয়ালি হেল্প। তো হেল্পের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ভি থার্ড, সেটিকে অ্যাপ্লাই করতে হবে। উই আর বিইং হেল্পড, উই আর বিইং হেল্পড। তারপরে এখানে যে বাই অ্যাপ্লাই হয়েছে সেই বাইটিকে এখানে লিখবে উই আর বিইং হেল্পড বাই, দে ছিল সেটা হয়ে যাচ্ছে দেম, উই আর বিইং হেল্পড বাই দেম। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই রুল অনুযায়ী এখানে কিন্তু এই চেঞ্জেসগুলো আসলো। ওকে, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও বা নোট ডাউন করে নাও এবং সেই মতন এগুলোকে ফলো করো। ওকে, যাই হোক, এবার এসো নেক্সট যে টেন্সটি আছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই টেন্সে কেমনভাবে হয় সেটা এবার দেখে নেওয়া যাক। তো এবার যে টেন্সটি আলোচনা করছি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে ফরম্যাটটি মেনটেন হয় সেটা আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজুয়ালি কোন ধরনের সেন্সে দেখি? দেখা যায় কোনো একটা কাজ হয়তো সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার রেজাল্টটা এখনও রয়ে গেছে। ওকে, অর্থাৎ প্রেজেন্টের মধ্যেই রয়েছে কাজটা, তার ইম্প্যাক্টটা এখনও আমরা সেন্স করতে পারছি। তো তেমন ধরনের সেন্সে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজের ব্যবহার হয়ে থাকে। তো সেই অনুযায়ী যখন আমরা এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কোনো চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করব, তখন সেক্ষেত্রে কী রুলটা হয় সেটা এখানে দেখে নাও। প্যাসিভ, একই রকমভাবে আগে যেরকম করলাম সেরকমভাবে রুলটা এখানে দেখে নেওয়া যাক। ওকে, তো প্যাসিভের ক্ষেত্রে যে রুলটা হয় সেটা কেমন হবে? সাবজেক্ট, তারপর হ্যাভ
বা হ্যাজ অ্যাপ্লাই হবে সেটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে, যে সাবজেক্টটা কী আছে সেই মতন হ্যাভ বা হ্যাজের ব্যবহার হবে, ঠিক যেমন অ্যামিজারের ক্ষেত্রে হয়েছিল। সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর বিন অ্যাপ্লাই করতে হবে বিন। এখানে অনেকেই কনফিউজ হয়ে যায়, মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিং অ্যাপ্লাই হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন অ্যাপ্লাই হবে। ওকে, বিন। তো বিন অ্যাপ্লাই করলে তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম ভি থার্ড, অর্থাৎ সেই পাস্ট পার্টিসিপল ফর্মটি অ্যাপ্লাই করতে হবে, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল বাই, এবং তারপর অবজেক্ট। ওকে, এই রুলটা এখানে ফলো করতে হয়। তো অবভিয়াসলি বুঝতে পারছো যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন যেটা থাকছে সেটাই হ্যাভ হ্যাজ থেকে শুরু করে এই ভি থার্ড পর্যন্ত, যেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, হ্যাভ হ্যাজ, বিন এবং ভি থার্ড। ওকে, তো এই বেসিসে এবার চলো দেখে নেওয়া যাক এক্সাম্পলের মধ্যে দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ তোমরা করতে পারো। ধরা যাক লাইনটা এমন ধরনের আছে, মাই ফাদার হ্যাজ sold the watch. বাবা ওই ঘড়িটি বিক্রি করেছেন। তো মাই ফাদার হ্যাজ সোল্ড দ্য ওয়াচ, এই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট কী আছে? মাই ফাদার, অবজেক্ট কী আছে? দ্য ওয়াচ, আর ভার্ব সেকশনে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ আর সোল্ড অ্যাপ্লাই হয়েছে। তো এই হ্যাজটা দেখেই বুঝতে পারছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো সেই প্রসেসে যদি আমরা এবার এই রুলটাকে ফলো করি তাহলে কেমন ধরনের হতে পারে দেখে নাও। তো এই যে দ্য ওয়াচ, এটাকে আমাদেরকে এদিকে লিখতে হবে অ্যাজ ইউজুয়াল, দ্য ওয়াচ, দ্য ওয়াচ লিখলাম। তো এই দ্য ওয়াচ এর পরে আমাদেরকে কি লিখতে হবে? ওয়াচের পরে দেখো হ্যাভ বা হ্যাজ অ্যাপ্লাই করতে হবে। তো দ্য ওয়াচ এইটি যেহেতু সাবজেক্ট রয়েছে তো এর সঙ্গে তো হ্যাভ যাবে না, হ্যাজ লিখতে হবে, দ্য ওয়াচ হ্যাজ। কেন? কারণ দ্য ওয়াচ একটি সিঙ্গুলার সাবজেক্ট হয়েছে এখানে। আমরা জানি যখন সিঙ্গুলার নাউন হয় তখন সেক্ষেত্রে হ্যাজ লিখতে হয়। ওকে, যদি এটা দ্য ওয়াচেস হতো তাহলে সেক্ষেত্রে হ্যাভ হতো। দ্য ওয়াচ হ্যাজ, তারপরে কি আছে দেখো বিন। ওকে, বিন, তো এখানে লিখতে হবে বিন, দ্য ওয়াচ হ্যাজ বিন, তারপরে মেইন ভার্ব যেটা এখানে রয়েছে সোল্ড, এটির থার্ড ফর্ম লিখতে হবে। ওকে, এই থার্ড ফর্ম, তো সেই থার্ড ফর্ম যেহেতু সোল্ডের থার্ড ফর্ম সোল্ড এটাই হয়, তাই জন্য সোল্ড লিখতে হবে। সেল, সোল্ড, সোল্ড, তো সেই জন্য সোল্ড হলো ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর কি আসছে? বাই লিখলাম, তারপরে কি আছে? অবজেক্ট। তো এখানে অবজেক্টের জায়গায় কে আসবে? অ্যাজ ইউজুয়াল যেমন হচ্ছে এই মাই ফাদার ক্রিস ক্রস হয়ে যাবে, যেটা বেসিক রুল। তো সেই অনুযায়ী এখানে আমাদের লিখতে হবে মাই ফাদার। ওকে, দ্য ওয়াচ হ্যাজ বিন সোল্ড বাই মাই ফাদার। ওকে, তাহলে দেখতে পাচ্ছ এই রুলটার বেসিসে আমরা কিন্তু এখানে চেঞ্জেস করলাম। ওকে, এসো আরও একটা এক্সাম্পল দেখে নাও। ধরা যাক লাইনটা এমন আছে, ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন সাম ফ্রুটস, ইউ হ্যাভ ইটেন সাম ফ্রুটস, অর্থাৎ তুমি কিছু ফল খেয়েছো। ওকে, এখানে দেখতে পাচ্ছ ইউ হ্যাভ ইটেন সাম ফ্রুটস, এখানে সাবজেক্ট কি আছে? ইউ, অবজেক্ট কি আছে? সাম ফ্রুটস, আর ভার্ব সেকশন আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি হ্যাভ, এবং তারপরে মেইন ভার্ব হয়েছে ইটেন, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মই কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকছে তখন এই ভার্বের থার্ড ফর্মটা নিয়ে বেশি কনফিউশন রাখবে না, কারণ জানবে অলরেডি সেখানে ভার্বের থার্ড ফর্মটা কিন্তু দেয়া আছে। এখানেও যে হ্যাজের পরে সোল্ড অ্যাপ্লাই হয়েছিল, এই সোল্ড কিন্তু অলরেডি থার্ড ফর্ম ছিল, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজের পরে মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মের অ্যাপ্লাই হয়, সেটাই কিন্তু একই রকমভাবে বসে যাবে। তো যাই হোক, এখানে ইউ হ্যাভ ইটেন সাম ফ্রুটস এই যে লাইনটি, সেটাকে যদি আমরা একই প্রসেসে চেঞ্জ করি কেমন হতে পারে? সাম ফ্রুটস, এটাকে আমাদেরকে সেই সাবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে। তো আমরা লিখব সাম ফ্রুটস, সাম ফ্রুটস। তো এই সাম ফ্রুটসের পরে এবার আমরা কি লিখব? অক্সিলারিটা। অক্সিলারি এখানে হ্যাভ না হ্যাজ, কোনটা বসবে? দেখো এখানে ফ্রুটস আছে অর্থাৎ প্লুরাল ফর্ম, তো যেহেতু প্লুরাল আছে সেই জন্য আমাদেরকে লিখতে হবে হ্যাভ, সাম ফ্রুটস হ্যাভ। ওকে,
তারপর আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাভ বা হ্যাজের পরে কি আসছে, বিন, যেটা এখানেও হয়েছে। ওকে, এই হ্যাজের পরে বিন অ্যাপ্লাই হয়েছে, তো এখানেও একই রকমভাবে আমরা বিন লিখব। সাম ফ্রুটস হ্যাভ বিন, মেন ভার্বের থার্ড ফর্ম, আর অলরেডি যেটা যেহেতু এখানে থার্ড ফর্ম রয়েছে সেটাকেই আমরা লিখে দেবো, ইটেন রয়েছে, ইটেনটাই লিখে দেবো। সাম ফ্রুটস হ্যাভ বিন ইটেন হলো। তারপরে আমরা লিখব বাই, এবং তারপরে লিখব এই ইউটিকে। ওকে, ইউ এখানে চলে আসবে। সাম ফ্রুটস হ্যাভ বিন ইটেন বাই ইউ। ওকে, দ্বারা অর্থে বাই ব্যবহার হলো, অ্যাজ ইউজুয়ালি যেমন আগেও হয়েছে। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইরকম প্রসেসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিন্তু ভয়েস চেঞ্জগুলো করতে পারি। ওকে, তোমরা এই ব্যাপারটা আশা করি নোট ডাউন করে নিয়েছো, যদি না করে থাকো স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার আমি ডিসকাস করতে চলেছি প্রেজেন্ট টেন্সের মধ্যে লাস্ট যে টেন্সটি আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটির সম্পর্কে। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রধানত ভয়েস চেঞ্জ সেরকম একটা ইউজফুল নয়, কারণ সেন্টেন্সটা অলরেডি বড়, আরও বড় হয়ে যায় যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যায়। সেই জন্য আমরা নর্মাল ডে টু ডে লাইফে প্যাসিভ ভয়েসে প্রধানত এই ধরনের টেন্স অ্যাপ্লাই করি না। ওকে, অথবা দেখা যায় এক্সামের ক্ষেত্রেও এরকম ধরনের কিন্তু খুব একটা আসে না। তবে যদি হয়, যদি দিয়ে দেয় কখনো এক্সামে, বা যদি কখনো প্রয়োজন হয় তোমরা ইউজ করবে, তখন সেক্ষেত্রে কীভাবে করতে পারো সেটা অবশ্যই জেনে রাখা দরকার। তাই জন্য এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে ফরম্যাটটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় আমাদেরকে মেনটেন করতে হবে, সেটা এবার এখানে লিখে নেওয়া যাক। বেশ বড় ফরম্যাট, তাই আমি এখান থেকে লেখা শুরু করি। প্যাসিভের ক্ষেত্রে যে রুলটি ফলো হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই ব্যবহার হয় এবং তারপরে অবজেক্ট আসে। ওকে, তো এখানেও মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন যেটা, অর্থাৎ যেটা কিনা ভার্বের যে সিচুয়েশনটা রয়েছে সেটা আমাদের বুঝতে হবে মেইনলি কিন্তু এখান থেকে। ওকে, তো এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, হ্যাভ হ্যাজ, তারপরে বিনের ব্যবহার এবং বিং এর ব্যবহার এবং ভি থার্ড, দেখতে পাচ্ছ বেশ লার্জ একটা ব্যাপার আসছে। তো সেই জন্য এই ধরনের টেন্সগুলো একটু কিন্তু নর্মাল ডে টু ডে লাইফে কনভারসেশন করার সময় তেমন একটা ইউজফুল হতে পারে না। ওকে, তো যাই হোক, এসো আমরা এখানে এক্সাম্পল দেখে নিই কেমনভাবে এটা অ্যাপ্লাই হয়। ধরা যাক লাইনটা এমন আছে, আই হ্যাভ বিন সিঙ্গিং, I have been singing a song. I have been singing a song. এই যে লাইনটা আছে দেখতে পাচ্ছ, এখানে আই আছে সাবজেক্ট, তারপরে হ্যাভ ব্যবহার হয়েছে যেটি একটি অক্সিলারি, তারপরে বিন এবং তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট আছে। ওকে, তো এখানেও আমরা দেখব একই রকমভাবে রুলের কিন্তু অ্যাপ্লাই হবে। তো এখানে আমরা জানি যে সাবজেক্ট অবজেক্টের ক্রিস ক্রস হওয়া ব্যাপারটা সেটা অবভিয়াস ম্যাটার। তো সেই অনুযায়ী আ সং যেটি রয়েছে এটিকে আমাদেরকে এদিকে নিয়ে যেতে হবে। তো আমরা লিখতে পারি আ সং, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ বা হ্যাজের অ্যাপ্লাই হবে। তো আ সং যেহেতু এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা এখানে অ্যাপ্লাই করব হ্যাজ, আ সং হ্যাজ। তারপর এখানে দেখো লেখা আছে হ্যাভ হ্যাজের পরে বিন অ্যাপ্লাই হবে, বিন। ওকে, হ্যাভ হ্যাজের পরে বিন অ্যাপ্লাই হবে, যেহেতু দেখতে পাচ্ছি এখানেও আমরা একই রকমভাবে বিন লিখব। আ সং হ্যাজ বিন হলো, তারপরে দেখো অ্যাপ্লাই করতে হবে বিং, আ সং হ্যাজ বিন বিং। তারপরে আসছে মেন ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে সিং রয়েছে, সিঙ্গিং, মেন ভার্বটা হলো সিং, তো সেই সিং এর থার্ড ফর্ম অর্থাৎ সিং, স্যাং, সাং। ওকে, সেই সাং ফর্মটা আমাদের এখানে লিখতে হবে। তারপর বাই দিয়ে এই যে আই ছিল সেই আইটিকে আমরা এখানে
অবজেক্টের জায়গায় অ্যাপ্লাই করব। আ সং হ্যাজ বিন বিং সাং বাই মি। ওকে, দেখতে পাচ্ছ এই রুলটির সঙ্গে এটি কিন্তু মিলে গেল। সাবজেক্ট বসলো এবং তারপরে দেখো হ্যাভ হ্যাজের অ্যাপ্লাই হলো, এখানে হ্যাভ নয় হ্যাজ অ্যাপ্লাই হয়েছে যেহেতু সং সিঙ্গুলার রয়েছে। তারপরে বিন অ্যাপ্লাই হলো, তারপরে বিং বসলো, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম অ্যাপ্লাই হলো এবং বাই এবং তারপরে অবজেক্টের জায়গায় ব্যবহার হচ্ছে আই, পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা এখানে মি হয়ে যাচ্ছে। ওকে, তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জেসটা হচ্ছে। এসো আরও একটা এক্সাম্পল দেখে নাও। ধরা যাক লাইনটা এমন ধরনের রয়েছে, হিজ সিস্টার হ্যাজ বিন টেকিং some photos। তো এবার এই যে লাইনটা হিজ সিস্টার হ্যাজ বিন টেকিং সাম ফটোজ, এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট আছে হিজ সিস্টার, তারপরে অবজেক্ট আছে সাম ফটোজ এবং মাঝে আমরা ভার্বের সেকশনে দেখতে পাচ্ছি হ্যাজ বিন টেকিং আছে। তো টেকিং যেটি একটি ভার্ব এবং সেই টেকিংটি আসলে মেন ভার্ব কি টেক, তো সেই টেকের ফর্ম টেকিং এখানে অ্যাপ্লাই হয়েছে। তো এটাকে যখন আমরা চেঞ্জ করব তাহলে আমাদের এক্ষেত্রে এই সাম ফটো যেটি অবজেক্ট আছে সেটি আমাদের এই দিকে নিয়ে আসতে হবে সাবজেক্টের জায়গায়, যেমন অ্যাজ ইউজুয়ালি আমরা দেখছি ব্যবহার হচ্ছে বা অ্যাপ্লাই হচ্ছে সাম ফটোজ, লিখলাম সাম ফটোজ। তারপরে সাম ফটোজের পরে হ্যাজ বসবে না হ্যাভ বসবে, দেখতে পাচ্ছ হ্যাভ বা হ্যাজের অ্যাপ্লাই করার রুলটা আছে। তাহলে সাম ফটোজ যেহেতু প্লুরাল ফর্ম তাই জন্য আমরা এখানে অ্যাপ্লাই করব হ্যাভ, সাম ফটোজ হ্যাভ। এরপরে কি আছে বিন, সাম ফটোজ হ্যাভ বিন। তারপরে কি আছে বিং। ওকে, তাহলে সেই বিংটা এখানে অ্যাপ্লাই করতে হবে সাম ফটোজ হ্যাভ বিন বিং। তারপরে আছে মেন ভার্বের থার্ড ফর্ম। ওকে, এই থার্ড ফর্মটা, তো সেই থার্ড ফর্ম এখানে টেকিং, টেকিং যে ভার্বটি আছে সেটি তাহলে আসলে কোন ভার্ব টেক। তো টেকের আমরা ফর্মগুলো কি জানি, টেক, টুক, টেকেন। তো সেই জন্য থার্ড ফর্ম হলো টেকেন। তাহলে আমাদের এখানে সেই টেকেন ফর্মটিকে অ্যাপ্লাই করতে হবে টেকেন। সাম ফটোজ হ্যাভ বিন বিং টেকেন। তারপরে কি আছে বাই, তো এখানে বাই অ্যাপ্লাই করো এবং তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে হিজ সিস্টার, লিখে দাও হিজ সিস্টার। তাহলে সেন্টেন্সটা কেমন দাঁড়ালো, সাম ফটোজ হ্যাভ বিন বিং টেকেন বাই হিজ সিস্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সাম ফটোজ যেটি অবজেক্টের জায়গায় ছিল সেটা একই রকমভাবে ক্রিস ক্রস হয়ে সাবজেক্টের জায়গায় চলে আসলো। হিজ সিস্টার যেটা সাবজেক্ট ছিল সেটা ওখান থেকে চেঞ্জ হয়ে অবজেক্টের জায়গায় চলে আসলো এবং মাঝখানে এই চেঞ্জেসগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা কিন্তু এই রুলটার উপরে বেস করে হয়েছে। ওকে, তো যাই হোক এবার তোমরা এই যে জিনিসগুলো আমি এখানে লিখলাম এগুলোকে স্ক্রিনশট নিয়ে নাও বা নোট ডাউন করে নাও। ওকে, একদম এই পর্যন্ত ওকে ইম্পর্টেন্ট আছে, টোটাল ব্যাপারটাকেই নিয়ে নেবে। তো যাই হোক আজ তবে এইটুকুই, আর বেশি কিছু বলার নেই। আজকে আমি প্রেজেন্ট টেন্সের যে চারটে ফরম্যাট হয় সেই চারটে ফরম্যাটের বেসিসে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে অ্যাপ্লাই হতে পারে, সেক্ষেত্রে রুলসগুলো কীভাবে অ্যাপ্লাই হতে পারে সেটাই আমরা আজকে দেখে নিলাম। যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের ডেফিনেটলি আনসারগুলো দিয়ে দেবো। আর আগামী দিনের ভিডিওগুলোতে তোমরা অবশ্যই এই ভয়েস চেঞ্জের উপরে আরও অনেক বিভিন্ন রকম ম্যাটার্স তোমরা জানতে পারবে। তোমাদের যত কনফিউশন আছে আই হোপ ইন ফিউচার সেগুলো আস্তে আস্তে অনেক কেটে যাবে। ওকে, তো যাই হোক আজ তবে এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সমস্ত কিছু করে ফেলো। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।